পেয়েছেন কজন? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? আরে মা বোনেরা তো কথাই বলছে না। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? মোদির গ্যাস, তার মানে এটাও গ্যাস বেলুন। বিদ্যুতের বিল যাবে না, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় জল দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় রেশন দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। কেন? আপনাদের এবার আমি বলি। আমরা 9 কোটি লোককে বিনা পয়সায় চাল দিই। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করব, করেছি। এবার মোদি বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবেন, দিয়েছেন? কত লক্ষ পেয়েছেন? তাহলে 10 বছর ধরে শুধু মিথ্যে কথা বলে ভোট নিয়ে যাবে? শুধু প্রতারণা, শুধু ছলনা। ইলেকশনের আগেই বললে 19 সালে পাশ হয়েছে আইন, 3 বার পর পর ভোট জিতলো তার পার্টি, জেতার পর বলছে তোমাদের জন্য কে আইন নোটিফিকেশন করলাম। আমি প্রথম দিনেই ধরলাম এর গুরুত্বটা কোথায়। কোথায় লোকে অ্যাপ্লাই করবে, কি করে করবে, কতদিনে পাবে? সব মিথ্যে কথা, গ্যাস বেলুন। আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি, অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল, আপনার প্যান কার্ড বাতিল, আপনার রেশন কার্ড বাতিল, আপনার স্কুলের কার্ড বাতিল, আপনার চাকরির কার্ড বাতিল, আপনার সম্পত্তির কার্ড বাতিল। তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে? অমিত শাহর কি যায় আসে? মানুষের যায় আসে? আপনারা তো নাগরিক। আপনাদের ভোটে নরেন্দ্র মোদী যদি জিততে পারে, আপনাদের ভোটে যদি আমরা জিততে পারি, আপনাদের ভোটে যদি পঞ্চায়েত জিততে পারে, যদি জেলা পরিষদ জিততে পারে, যদি মিউনিসিপ্যালিটি যদি জিততে পারে, তার মানে কি আপনাদের প্রত্যেকের ভোটাধিকার আছে। তার মানে তো আপনারা নাগরিক। কি আপনারা নাগরিক তো? তাহলে নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন? প্রথমে বলল কে, এবার চলছে এনআরসি। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে। আমি সেদিনও আসামে গিয়ে শুনে এলাম তাদের দুঃখের কাহিনী। এখনো ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, মোদির মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয়। আপনারা যদি জোর করে আমায় বলেন দিদি এটা অ্যানাউন্স করুন, আমি পারবো না করতে। তার কারণ আমাকে দেখতে হবে আদৌ আমি করতে পারবো কিনা। আমি যেটা করতে পারবো সেটা মানুষকে বলবো, যেটা আমি করতে পারবো না সেটা আমি না দেখে এসে বলতে পারবো না। আদৌ আমার টাকা আছে কিনা, আদৌ আমি দিতে পারবো কিনা। রেশন আপনাদের বন্ধ হয়ে যাচ্ছিল জানেন। নিয়ম হচ্ছে আগে অনেকগুলো ট্যাক্স ছিল, রাজ্য সরকার ট্যাক্স তুলত, কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলত, আর এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। রাজ্য ট্যাক্স তুলতে পারে না, কেন্দ্র সব ট্যাক্সটা তুলে নিয়ে চলে যায়। আমাদের ঘরে কত পড়ে রেশনের জন্য? 9,000 কোটি টাকা। আর কেন্দ্র যে টাকাটা আমাদের কাছ থেকে তুলে নিয়ে যায় তার জন্য ওদের শেয়ার হচ্ছে 7,000 কোটি টাকা। তার মানে এক বছরে বিনা পয়সায় রেশন দিতে গেলে আমাদের লাগে 16,000 কোটি টাকা। এই 2 বছরে মোদি সরকার 12,000 কোটি টাকা দেয়নি।
যদি না দিয়ে থাকে তাহলে সংখ্যাটা কত হলো? 9 আর 9 18 প্লাস 12, অর্থাৎ 30,000 কোটি টাকাটার পুরোটাই রাজ্য সরকার দিয়েছে। এবং তাই আপনারা বিনা পয়সায় রেশন পান। মোদি মিথ্যে কথা বলছেন, ওরা ভাওতা দিচ্ছেন, ওরা প্রতারণা করছেন। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে মিথ্যে কথার বিজ্ঞাপন। আর 100 দিনের কাজে গরিব মায়েরা, গরিব ভাইয়েরা যারা মাথায় করে ইট তুলে বেড়ায়, মাটি তুলে বেড়ায়, তাদের টাকা দিল না, 3 বছর ধরে তাদের মাইনে দিল না। কি দেশ কা প্রধানমন্ত্রী সচ্চা है? अच्छे दिन आएगा। কত अच्छे दिन? 100 দিনের কাজ বন্ধ। কত अच्छे दिन? 15 লাখ টাকার একটাও নাই। কত अच्छे दिन? নোটবন্দি নিয়ে কালো টাকা ফেরত এলো না। কত अच्छे दिन? বিনা পয়সায় ফুটছে চাল, বিনা পয়সায় পাচ্ছেন চাল, আর 1000 টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। ওদের গ্যারেন্টি ইউনিফর্ম সিভিল কোড করেছে। আবার কারো কোনো অস্তিত্ব থাকবে না, না সংখ্যালঘু, না ওবিসি, না মতুয়া, না রাজবংশী, না হিন্দু, না মুসলমান, না নমশূদ্র, না আদিবাসী, না সাধারণ পরিবার। সব শেষ করে দেবে। আত্মপ্রচার করতে করতে এমন হয়ে গেছে, বলছে দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একটাই নেতা থাকবে। ওয়ান নেশন, ওয়ান পার্টি, ওয়ান গভর্নমেন্ট, ওয়ান লিডার। বাদ বাকিদের সব পুড়ে দাও জেলে। গণতন্ত্রটাকে জেল বানিয়ে দিয়েছে। সারা পৃথিবী আজকে ছিছি করছে। আমি মুকুটমণির সাথে একমত। আজকে চুন্নি নদীতে যে ময়লাটা আসে, কেন ইন্ডিয়া গভর্নমেন্ট এটা বাংলাদেশ সরকারের সাথে টেক আপ করবে না? আমি তো নিজে অনেকবার বলেছি, আত্রেই নদীর ওখানে বালুরঘাটে পুরো বাঁধ বানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের লোকেরা পানীয় জল পায় না। তো কেন বিচার হবে না? যত কিছু সাফার করবে আমাদের লোকেরা। এরা বাঙালি বিদ্বেষী, বাংলাকে পছন্দ করে না। আর বাংলায় যারা অবাঙালিরাও বাস করেন, যারা আমাদের এখানে চিরকাল আমাদের মতো থাকে, তাদেরও এরা ভালোবাসে না। এদের কাজ একটাই, নেই কাজ তো খইবাজ, শুধু মিথ্যে কথা বলে বেড়াও। কি মা বোনেরা খেলা হবে? এই ভাইরা খেলা হবে? বোনেরা খেলা হবে? কদিন ধরে খুব সন্দেশখালী সন্দেশ দেখাচ্ছিল, আজ বেরিয়ে গেছে, কলসি ফুটো হয়ে গেছে। কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি, গিয়ে দেখব। কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম, পরিকল্পনা করবে, দাঙ্গা করবে, ওদের জুরি কেউ নেই, শয়ে শয়ে লোক মরবে, নদীতে ভাসিয়ে দেবে। একেবারে এদের জুরি কেউ নেই। যা সিপিএম তাহাই বিজেপি। একেবারে ওই সিপিএম এর হারমাতগুলো এখন এসে বিজেপিতে ঢুকেছে। ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা। সিবিআই থেকে বাঁচতে চাও, ভাজপায় চলে যাও। ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে চাও, ভাজপায় মাথা গলাও। মুকুটমণিদের সাহস আছে, এরা সব দুরম্বরী কাজ করেনি বলেই এরা আজকে ভাজপা ছেড়ে তৃণমূলে এসছে। তৃণমূলকে দবানো অতটা চারটিখানি কথা নয়। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা জেনে রাখুন, শুধু 60 বছর পর্যন্ত নয়, এবারেও 6 লক্ষ মা বোনেদের। মনে রাখবেন যে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে 6 লক্ষ মা বোনেদের 60 বছর বয়স হয়ে গেছিল। তারা ভাবছিল আর তো পাবো না।
আমি তখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম, কন্যাশ্রী যদি স্কুলে 1 হয়, কলেজে 2 হয়, বিশ্ববিদ্যালয়ে 3 হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60 বছরের পর যতদিন বাঁচবে ওটাও লক্ষ্মীর ভাণ্ডার, ওটাও লক্ষ্মীর ভাণ্ডার 2। এটা মা বোনের সম্মান, মা বোনেদের আত্ম অহংকার। তাঁত শিল্পীদের জন্য আমরা অনেক কাজ করেছি, নতুন করার বলা অপেক্ষা রাখে না। তাঁত সাথীদেরও আমরা সাহায্য করেছি, একটা কৃষক মারা গেলেও আমরা সাহায্য করি। কৃষি জমি আমরা মিউটেশন ফিজ নিই না, কৃষি জমির ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিই। তাই পড়াশুনো থেকে শুরু করে সব কিছুই আমরা করি। আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি করেছি, নমশূদ্র বিকাশ পর্ষদ তৈরি করেছি, গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা তৈরি করেছি, ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করেছি, গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ করেছি, ঠাকুরনগরে বিখ্যাত ফুল বাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি করেছি, ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন করেছি, গাইঘাটায় ITI পলিটেকনিক করেছি, হাবড়া গাইঘাটা জল তৃপ্তি প্রকল্প করেছি, কিষাণ মান্ডি করেছি, পথসাথী করেছি, রেখে দিতে পারো তোমার কাছে। এরকম আরও অনেক রকমের অনেক কাজ আমাদের করা আছে। কিন্তু যেহেতু এটা বাংলার ইলেকশন নয়, তা সত্ত্বেও আমাদের কাজ কিছু বলার আমি বলে গেলাম। কিন্তু কৈফিয়ত দেবে আজকে বিজেপি, যেটা তো তোমাদের নির্বাচন। কৈফিয়ত দাও গত 10 বছরে তোমরা কি করেছো। লবডঙ্কা কিচ্ছু করেনি, শূন্য কলসি, বড্ড বাজে বেশি। মাঝে মাঝেই আসে, যেমন বিদ্যুৎ চমকায় তেমনি PM সবাইকে চমকায়, ধমকায়, জেলে ভরে দেয়, আর বলে ইসবার 400 পার। আমি বলেছি 400 পার নয়, হবি এবার পগার পার, হবে 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 এবার পগার পার। মিথ্যে কথা বলার, বিজেপির যে কোটি কোটি টাকা, তার বিরুদ্ধে মানুষকে জোট বাঁধতে হবে। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করছে। ইন্ডিয়ায় যদি ক্ষমতায় আসে, মানে আমি তো মোদির মতো বলবো না ইসবার 400 পার, কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো এবার মোদিবাবুদের রেজাল্ট খারাপ হবে এবং ওরা পগার পার হবে। এবং ওরা যত ইলেকশন আসছে তত ভয় দেখাচ্ছে, পোস্টাল ব্যালট পর্যন্ত বন্ধ করে দিয়েছে যে সরকারি কর্মচারীরা বাইরে কাজ করতে গেছে। আমি কখনো এরকম দেখিনি। কালকে দেখলাম তামিলনাড়ুতে আর একটা ঘটনা ঘটেছে। এগুলো যারা প্রার্থী দেখে রাখা উচিত। আধ ঘন্টার জন্য CCTV ক্যামেরা অফ হয়ে গেছে, তার মানে আপনি কাউন্টিংয়ে রেখে দিচ্ছেন ইভিএম মেশিন পাল্টে দিচ্ছে। 19 লক্ষ ইভিএম মেশিনের কোনো হিসেব নেই। আমরা অনেক চেষ্টা করেছি, সব বিচারের জায়গা এদেশে বন্ধ, সব এজেন্সিকে কিনে নিয়েছে। তাই লক্ষ্য নিজেদেরই রাখতে হবে, শক্তি নিজেদেরই জোগাড় করতে হবে, জোরদার নিজেদেরই হতে হবে। মনে রাখতে হবে আমরা লড়ব, আমরা গড়ব, প্রয়োজনে মরব, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত। হোক না পথের বাধা প্রস্তর শক্ত, ভয় পাবার কোনো কারণ নেই, পিছিয়ে যাবার কোনো কারণ নেই। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটাই মাটিটা আমাদের বাংলার মাটি। এ মাটি আমাদের এটাই শিখিয়েছে। এ মাটি মোদের মা, এ মাটি মোদের আম্মা, এ মাটি মোদের জননী, এ মাটি আমাদের বঙ্গভূমি,
এ মাটি আমাদের মা, এ মাটি আমাদের শস্য, এ মাটি আমাদের মাটি, এ মাটি আমাদের মানুষ। তাই মনে রাখবেন, এই মাটিতেই জন্মগ্রহণ করেছি, আর এই মাটিতেই যখন সবাই ভয় পাবে, আমরা ভয় পাবো না। আমরা পথ দেখিয়ে বলবো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আগামীকাল পথ দেখাবে বাংলায়। সেই আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছাটুকু প্রার্থনা করছি। আমি যাবার আগে শান্তির বার্তা। ইন্দ্রনীল, তোমার টিম নাই? 4-5 মিনিট। কালকে কৃষ্ণনগরে যেমন মতো ভাই বোনরাও খুব ভালো করছিলেন, মহুয়াও করছিল, দেখছিলাম ওদের সাথে, আমিও ছিলাম। তা আমি তো আর ওদের মতো অত ভালো পারি না। তো যাই হোক, 4-5 মিনিটের জন্য ইন্দ্রনীল সেন গান গাইবে, আর গানের সাথে একটু সাংস্কৃতিক কর্মসূচি হবে, জাস্ট 4-5 মিনিট। তার আগে বলবো, মায়েরা আমাদের এই চলার পথে একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু ঘণ্টার ধ্বনি, একটু দোয়া, একটু ভালোবাসা, একটু শুভেচ্ছা আমাদের দেবেন কি, যাতে আগামী দিন আমরা আরও বড় লড়াইয়ে আমরা লড়াই করতে পারি, লড়াইয়ে আপনাদের পাশে থাকতে পারি। আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের প্রত্যেকের পায়ে আমি আমার প্রণাম জানাই, সালাম জানাই, জয় হরিচাঁদ ঠাকুর বলি। আপনারা সকলে ভালো থাকুন। আর কেউ কেউ দোয়া দিন, শুভেচ্ছা করুন, আল্লাহর কাছে প্রার্থনা দিন। এখানে অনেক চার্চ আছে, আমি জানি অনেক গির্জা আছে। মণিপুরে 200 গির্জা পুড়িয়ে দিয়েছে। আমি চার্চের জন্য প্রার্থনা করব, তাদের কাছেও সিস্টারদের কাছে বলবো আমাদের জন্য একটু প্রার্থনা করবে। নমস্কার, দেখছেন কলকাতা টিভি। শুরু করছি 4টে চারদিক, এবং আজ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর ভিডিও ভাইরাল। সন্দেশখালীর আন্দোলন তৈরি করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে, এবং সেই অভিযোগের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি তিনিই কিন্তু এমনটা দাবি করছে, যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালী নিয়ে আমরা দেখেছি একের পর এক অভিযোগ সামনে এসেছে, শাসক বিরোধীরা একের পর এক অভিযোগ করেছে। এবার সন্দেশখালী ঘটনায় ভিডিও ভাইরাল, সন্দেশখালীর আন্দোলন তৈরি করা, মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বলা হয়, ঘটনা তৈরি করতে টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে টাকা ও মোবাইল দেওয়া হয়, ভিডিওয় এমনটাই দাবি করেছেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। ভিডিওর সত্যতা যাচাই করেনি যদিও কলকাতা টিভি। পরবর্তীতে গঙ্গাধর কয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী ঘটনায় এবার এক ভিডিও ভাইরাল হয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে বিজেপি মণ্ডল সভাপতি কোনটা দাবি করছেন, সন্দেশখালীর আন্দোলন তৈরি করা, মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে হয়, ঘটনা তৈরি করতে টাকা ও মোবাইলও দিয়ে সাহায্য করা হয়েছে, এমনটাই দাবি করেছেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। গঙ্গাধর কয়াল এই ভাইরাল ভিডিওতে কি দাবি করেছেন শোনাবো আপনাদের। কেন সে নামবে, কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? 3টে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস। সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন, দল যাতে বাঁচে, যাতে এরা যাতে শাস্তি পায়, তার জন্য কি করেছেন, ওদের নামে মিথ্যা রেপ কেস দিয়েছেন। আচ্ছা, আপনি যে বয়ানটা দিয়েছিলেন, সেই বয়ানটা ওই এসটি কমিশন যখন এসেছিল, তখন কি আপনার অসুবিধাটা কোথায় হয়েছিল? মানে ঘাবড়ে গেছিলেন?
ছাগলে বলতে তা না, আমাকে যদি বোঝাতে পারে। ভুল হয়েছে। আচ্ছা, আমাকে যে কাগজটা আছে, আমি তো ইংলিশ তো জানি না, না মোটামুটি আমি ক্লাস 8-এ উঠেছি, পড়া ছেড়ে দিয়েছি। হুম। তখন আগেকার ইয়েতে বাবা মা খরচ করে চালাতে পারতো না, আমরা তো 5-6 ভাই বোন, ঠিক। যার জন্য বাবা মারা গেছে। আমার বাবা বিডিও অফিসে চাকরি করতো। আচ্ছা, পরে আমরা যে এই কাগজটা দিয়েছে আমাকে, যে বোঝাবে, যে পরিষ্কার ইংলিশে কি বলতে, সেটা আমাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে তবে ওখানে লেখা ছিল ওটা কি? শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম কাগজে নিয়েছি। ঠিক আছে, আপনি কি বুঝলেন সেটা আগে বুঝি। সেটা হ্যাঁ। আমি বুঝিনি, না ওখানে লেখাটা ছিল ওটা কি, মানে ওই লেখা ছিল। হুম। আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। হ্যাঁ, রাতের অন্ধকার, আমরা তখন পালিয়ে বেড়াচ্ছি, হুম। আমাদের নামে কেস আছে, শুনছি গ্রামে আমরা 5-6 জন। না ওই কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এদের কত করে দিয়েছিল? ওদের ওই 2000 করে নিয়ে প্যাকেটে ছিল, এটা আমি শুনেছি। এত কম? কম 2000 করেই ছিল। আর যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করে 2000 করে কেবলমাত্র। কারণ আমাদের এটাকে দেওয়া হয়েছিল, তখনও প্রার্থী হয়নি, ওকে দেওয়া হয়েছিল। এবং ও বলেছিল আমার আর একজন আছে, তাও দেওয়া হয়েছিল। ওরই যারা এই ফলস আবেদন করেছে রেপ কেস নিয়ে, তাদেরকে ধরে রাখতে গেলে এদের এদের একটু আলাদা আমাদের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করতেই হবে, সেটা আপনারা আছে। আপনি আপনি- ট্রিটমেন্ট করে দিলে একটু আপনি- আমরা তারপরে আমরা দেখি শুনুন। কি করতে পারি। এদের প্রত্যেক এবার আমি বলি, টোটাল আপনার এখানকার জন্য 60 জন মহিলার জন্য 3000 করে দল, রাতে ঠিক আছে? কিন্তু দল 5টা খেতে দিতে যায়, 700, 700, 600, 500, 500, যাতে লাস্ট দিন অব্দি আমরা দিতে পারি, বারবার আসতে পারি, বারবার দিতে পারি, ঠিক আছে? কম কম দিতে হবে। হ্যাঁ, কারণ ফার্স্ট শুরু হবে কত দিয়ে? 2 দিয়ে শুরু হবে। না টোটাল 3000 দেবে 3000 দিয়ে শুরু হবে। না, টোটাল 3000, আচ্ছা। 3000কে 5টা ভাগে, 5টা ভাগ। 700, 700, 600, 500, 500। হ্যাঁ। তাহলে দিয়ে আমরা এই মাসে এখন একটা দিচ্ছি, ধরুন আজকে বা কালকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা, এই মাসের লাস্ট আর একটা, সামনের মাসের প্রথম সপ্তাহে একটা, সেকেন্ড সপ্তাহে একটা, থার্ড সপ্তাহে একটা। তাহলে আমাকে তো 5টা, যেহেতু এই আন্দোলনটা হয়েছে 5টা বুথ নিয়ে হয়েছে, না, একজন পাবে 5 বার করে। একবারে দেওয়া হবে। তাহলে আমার 5টা 3000 টাকা 5 টাকা ভাগ করে দিতে। আপনাকে আমাকে 5টা কর্নার থেকে 5-5 50 জন, যেটা বলছি আমি 60 জনের, 60 জন। তাহলে একটা কর্নারে আমি রাখবো 20 জন, আর সব ওইটা আপনার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব। কিন্তু আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে দুটো, এক যারা মিথ্যাভাবে ওদের বলেছি ফলসভাবে এলিগেশন করেছে তারা, যারা আন্দোলনের প্রথম একদম সারিতে এবং অভিযোগ করে তাদের নামগুলো সামনে থেকে 1 থেকে শুরু করে একদম সেই জায়গায় আছে। এই একটা। আরেকটা হচ্ছে যারা যাদের মুখ টিভিতে এসেছে, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন এসে, কারণ কি আজকে আপনাদের বিরোধীরা কি দেখছে, এইদেরকে আগে সরাও, যাদের মুখগুলো এসছে সামনে তাদেরকে ট্যাপ করে তুলে নাও। তো আমাদেরকে সবার আগে গার্ড দিতে হবে এদের আর অভিযোগকারীদের। কারণ দেখুন দাদা, যতই যা বলুন, একটা মহিলা নিজের নামে ফলস রেপ কেসের অভিযোগ করছে, তো অনেক বিশাল বড় ব্যাপার। এই জায়গায় তাকে আপনি যদি প্রোটেকশন না দেন, তার কি হবে সেটা তো আমরা জানি কি হতে পারে। সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। দিদির মধ্যে যদি সততা থাকতো, নিজে থেকে সিবিআই তদন্তের দাবি করতো। আমাদের একবার যেতে দিক, আপনাদের একবার যেতে দিক, সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে দিক, হিম্মত থাকে। তারপরে সেটা জাল, আসলি না নকলি প্রমাণ হবে। আজকে সন্দেশখালী ঘটনা, ওটা বাংলায় তৃণমূলের নৈতিকতা বলে কিছু আসে, মানুষ আর তা বিশ্বাস করছে না, বিশেষ করে সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে। সন্দেশখালী ঘটনা প্রমাণ করে দিয়েছে এ বাংলায় তৃণমূল এক অপরাধীদের দল, যেখানে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়। গঙ্গাধর কয়ালের সঙ্গে যোগাযোগ করে কলকাতা টিভি, এটা চক্রান্ত এমনটাই দাবি করেছেন গঙ্গাধর কয়াল। সন্দেশখালীর আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল, মহিলারা নিজেরাই অভিযোগ করেছে সে সম্পর্কে। ফোনে এমনটাই দাবি করেছেন বিজেপি মণ্ডল সভাপতি।
আপনাদের আবারও জানিয়ে রাখি, যেই ভাইরাল ভিডিও আমরা দেখালাম আপনাদের কিছুক্ষণ আগে, যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, এবং সেই ভিডিওয়ে যেমনটা দেখা গিয়েছে বিজেপির মন্ডল সভাপতি অর্থাৎ গঙ্গাধর কয়াল এমন কিছু দাবি করছেন সন্দেশখালী ঘটনা নিয়ে, এবং সে প্রসঙ্গে যখন তার সঙ্গে ফোন লাইনে আমরা যোগাযোগ করি তিনি এই দাবি অস্বীকার করেছেন। সত্যতা কি করে বলবো, ওটা তো দেখছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে যারা এটা করেছে তারা তো চক্রান্ত করেই করেছে। এই ধরনের তো টাকা পয়সা দেওয়ার কথা এরকম তো বলা হয়নি, এরকম টাকা পয়সা দিয়ে আন্দোলনকে ধরা হয়েছে। যিনি আছেন ওনাকেও কি জোরপূর্বক কি অভিযোগ করতে সই করানো হয়েছে, এরকম কোনো অভিযোগ রয়েছে? নয়, তারা নিজেরাই করেছে ওটা। আমি তো আর জানি না কে কি আর আবেদনটা করেছেন, ঠিক আছে। আচ্ছা, আর সন্দেশখালীর যে ঘটনাটা ঘটেছে সেটা কি তৈরি করা হয়েছিল? এটা কি পরিকল্পনা করা ছোট্ট আন্দোলন ছিল, যেটা আমরা দেখেছি, বিভিন্ন কথাও বলেছি তাদের সঙ্গে। কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দাঁড়িয়ে তো আপনি তো অন্য কথা বলছেন গঙ্গাধর বাবু। এটা চক্রান্ত করে আমাকে আর করা হচ্ছে। চক্রান্ত বলতে আপনি কি জোরপূর্বক কিছু করা হয়েছে? যারা স্ক্রিনটা করেছে তারা এটা জোরপূর্বক বা আমাকে আর চক্রান্ত করার জন্য এটাকে করা হয়েছে, ঠিক আছে। ভিডিওটা কবে করা হয়েছিল? আমি কি বলতে পারছি না। আপনাদের শোনালাম গঙ্গাধর কয়াল বিজেপির যে মন্ডল সভাপতি, তার বক্তব্যের পাশাপাশি আপনাদের জানাবো এই যে ভাইরাল ভিডিও যেটা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, সেই ভিডিওয়ে বারংবার সন্দেশখালীর বিজেপি আহ্বায়ক শুভঙ্কর গিরির বক্তব্য বারবার শোনা গিয়েছে, তার নাম বারবার শোনা গিয়েছে। তার কি বক্তব্য শোনাবো আপনাদের। না, বিষয়ে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আপনার পদটা কি রয়েছে? আমি সন্দেশখালী বিধানসভা কনভেনার আছি। আচ্ছা, কিন্তু উনি তো একাধিকবার আপনার নাম করছেন, এটা নিয়ে একটা তোলপাড় হচ্ছে, সেই জন্য আপনাকে শুরু। আমি বিষয়ে কিছু জানি না। মহিলাদের কি উস্কানি দেওয়া হতো? আপনার কি মনে হয়? না, ওই বিষয়ে আমার কাছে আমি কিছুই জানি না, ঠিক আছে। আমি আমার মানে আমাদের যে 1 নম্বর মন্ডল, ওই মন্ডল নিয়েই কাজকর্মে ব্যস্ত আছি। বিজেপি নেত্রী জবা রানী সেন, তার কি বক্তব্য শুনুন। যে কি কি নেবে, কত টাকা সাপোর্ট দেব, সব রকমই সাপোর্ট দেব, এইভাবে বলতে লাগলো। তো আমি তখন বললাম যে আমাদের কোনো টাকার দরকার নেই। তো বলছে ফোন টোন তেমন কিছু। তো আমি বললাম আমার ফোনে একটা ভিডিও করে পাঠাবেন, এমন কোনো ফোন টোন নেই, এইভাবে বললো। তখন আমি বললাম যে আমার একটা ভাঙাচুরো ছোট ফোন আছে, বড় ফোন নেই, আর তেমন হলে সেরকম বড় ফোন থাকলে তাহলে ভিডিও পাঠাতে পারতাম, এই কথা বললাম। বাইরের থেকে 2 জন আসবে এই কেসের ব্যাপারে, তাদের সাথে আলোচনা করার জন্য। চক্রান্ত সম্পূর্ণ, ওরা বাইরের থেকে এসে ছদ্মবেশে এসে আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে, টাকার প্রলোভন দিয়ে ওরা এইভাবে করছে। যেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও সম্পর্কে এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের যেমনটা মন্তব্য যে এই সম্পূর্ণ ভিডিও, এই ভাইরাল ভিডিও সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত এবং এই বিষয়ে কিছুই জানে না বিজেপি, এমনটাই দাবি করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। আপনারা জানেন যে সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ এই রেখা পাত্র, এবং তিনি যেমনটা এবার দাবি করছেন যে তৃণমূলের চক্রান্ত এই ভাইরাল ভিডিও, এমনটাই দাবি করছেন তিনি, এবং এ সম্পর্কে বিজেপি কিছুই জানে না। শোনাবো তার বক্তব্য। দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়ালের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। শুভেন্দু ওখানে টাকা এবং আন্দোলনের জন্য দিয়েছে, মোবাইল দিয়ে টাকা দিয়ে। দেখুন, এটা তৃণমূলের গুন্ডাদের একটা ভয়, ওনাকে হয়তো ভয় দেখে এরকম কিছু বলিয়েছেন। এটা পুরোপুরি ভাবে তৃণমূলের একটা চক্রান্ত করছে। এটা কোনো মতে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সর্বোচ্চ এরকম
সন্দেশখালীর ভাইরাল ভিডিও এ সম্পর্কে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির মধ্যে পচন ধরেছে। এই স্টিং ভিডিও দেখিয়েছে বাংলাকে বদনাম করতে বাংলা বিরোধীদের ষড়যন্ত্র। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তরবঙ্গে শুরু বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শুরু বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত মালদা এবং 2 দিনাজপুরে অস্বস্তিকর পরিস্থিতি। সোম এবং মঙ্গলবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 2 মেদিনীপুর, বর্ধমান, বীরভূমে জারি তাপপ্রবাহ। রবিবার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 2 মে আপনাদের আবারও জানিয়ে রাখি, আজও জারি তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজ থেকেই হাওয়া বদলের সম্ভাবনা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে হাওয়া অফিস থেকে কি আপডেট রয়েছে আবহাওয়ার, কি জানা যাচ্ছে? শাশ্বতী, শুনতে পাচ্ছ? আপনাদের আবারও জানিয়ে রাখি, শনিবার থেকে সোমবার পর্যন্ত ধাপে ধাপে গরম থেকে মুক্তি পাবে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের হলুদ সতর্কতা। এ বিষয়ে আমরা আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে, কি আপডেট রয়েছে আবহাওয়ার? শাশ্বতী, শোনা যাচ্ছে? আপনাদের আবারও জানিয়ে রাখি, শনি থেকে সোম ধাপে ধাপে গরম থেকে মুক্তি পাবে রাজ্যবাসী। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি রয়েছে। তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে হাওয়া অফিস সূত্রে? দেখো স্বর্ণালী, পশ্চিমী এবং উত্তর পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু এই তাপপ্রবাহ জারি ছিল রাজ্যে, এবং সেক্ষেত্রে আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে সব থেকে বড় সুখবর বলা যায় যে ধীরে ধীরে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আজ থেকে উপকূলবর্তী জেলা এবং বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই কটি জেলাতে জারি রয়েছে আজকে থেকে বৃষ্টির পূর্বাভাস, এবং আগামীকাল থেকে রাজ্যের সর্বত্র কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে 6 তারিখ এবং 7 তারিখ অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং কাল বৈশাখীর জন্য সতর্কতা জারি রয়েছে প্রত্যেকটি জেলাতে। সেক্ষেত্রে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এবং সব থেকে বড় বিষয় 7 তারিখে
আমাদের উত্তরবঙ্গে ভোট রয়েছে এবং সেক্ষেত্রে 7 তারিখে কিন্তু জারি থাকছে হলুদ সতর্কতা এবং সেটি কালবৈশাখীর জন্য, কারণ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে রাজ্য জুড়ে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে নিচে উপরের দিকের 5 জেলাতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তার সঙ্গে সঙ্গে মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু আজ এবং আগামীকাল পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। তবে কালকে বিকেলের পর থেকে আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। তবে কলকাতা শহরের জন্য এখনো পর্যন্ত সেই অর্থে সুখবর নেই। 6 তারিখ এবং 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় এবং আগামীকাল বিকেলের পর থেকে মেঘলা আকাশ থাকবে এবং কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে একাধিক জায়গায়। সেক্ষেত্রে 2 জায়গাকে অ্যালার্ট করা হয়েছে, বিশেষত বীরভূম এবং মুর্শিদাবাদ। এই 2 জেলাতে বিশেষ সতর্কতা রয়েছে, কারণ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই 2 জেলাতে 7 তারিখের জন্য জারি রাখা হয়েছে। সেক্ষেত্রে মৎস্যজীবীদেরও 7 তারিখে নিষেধাজ্ঞা রয়েছে সমুদ্রে যাওয়ার জন্য। পরিস্থিতির উপর নির্ভর করবে সবটাই। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে এই বৃষ্টি আগামী 10 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে রাজ্যের সর্বত্র জারি থাকবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করছে এবং যার জেরেই এই বৃষ্টি শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে। এবং এই বৃষ্টির ফলে এই যে তীব্র দাবদাহের মধ্যে দিয়ে কাটছিল রাজ্যবাসী, তার থেকে কিছুটা হলেও মুক্তি। এবং 10 তারিখ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকায় বলাই যায় যে তাপমাত্রার পারদ অনেকটাই পতন হতে পারে। এবং আজকে শহর কলকাতার তাপমাত্রা 37.2, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। স্বর্ণালী, একদমই সরাসরি, অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার পাশাপাশি রবিবার থেকেই শহরে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে শাশ্বতী। এ বিষয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। আগামীকাল বুঝলাম কি মানে 5 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে, হালকা কোথাও মাঝারি বৃষ্টিটা আছে। পরশু দিন 6 মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরও বেড়ে যাবে, মানে মোর দ্যান 50% টু 75% এরিয়াতে বৃষ্টিপাত হবে। 7 তারিখে একই কন্ডিশন, 8 তারিখেও একই কন্ডিশন। তার মানে ধরুন 5, 6, 7, 8 এই 4 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে। ওই যে 5টি উত্তরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, ওইগুলিতে আজকে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের পূর্বাভাস। তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম, মেদিনীপুরের 2, 24 পরগনার 2, 2 4, বীরভূমের 5, নদিয়া 6, মুর্শিদাবাদ 7। আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে 5টি ডিস্ট্রিক্ট, ওখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে, মানে অনেকখানি জায়গা জুড়ে, এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে। এবার নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তদন্তে কলকাতা পুলিশের বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে ইতিমধ্যে এবং তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ চাইল বিশেষ দল। রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ চাইল তারা। ইতিমধ্যেই কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, কয়েকজন সাক্ষীর সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারীরা এ বিষয়ে, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আপনারা জানেন রাজভবনের এক কর্মী এই অভিযোগ তুলেছেন। এর পরবর্তীতেই হেয়ার স্ট্রিট থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। সেই মর্মেই এবার পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং তারা ইতিমধ্যেই বেশ কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, এমনটাই জানা যাচ্ছে। রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ চেয়েছে অনুসন্ধান দল। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, মূলত আমরা যেমনটা দেখেছি যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তারা মূলত কি কি নতুন তথ্য পেয়েছে?
দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে রাজভবন কাণ্ডে যেভাবে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, তারপরেই যেটা দেখা যায় যে পুলিশের তরফ থেকে একদম স্ট্রেট বলা হয় বা জানিয়ে দেওয়া হয় যে যেহেতু সাংবিধানিক প্রধান রাজ্যপাল, সেই কারণের জন্য কমপ্লেন হাতে পেলেও তার আগেনস্টে কোনো রকম অ্যাকর্ডিং টু ল তার আগেনস্টে কোনো রকম তারা প্রসিডিং, ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে পারবেন না বলে এমনটাই লালবাজারের তরফে জানানো হয়। তবে তারা পিছিয়ে থাকেননি, তারা একটি এনকোয়ারি টিম গঠন করেছে, অর্থাৎ যেটাকে বলা হয় স্পেশাল এনকোয়ারি টিম, সেট যেটাকে বলা হয়, সেই টিম গতকালকেই গঠন হয়েছে এবং তারপরেই যেটা এই সেটে রয়েছেন 7 থেকে 8 জনের একটা আধিকারিক রয়েছেন সেখানে, এবং যেই টিমটা লিড করছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। এবং যেটা দেখা গেল যে গতকালকেই এই পুরো টিম যায় রাজভবনে এবং রাজভবনে গিয়ে সেখানে মূলত যেখানে যে মহিলা যে বলেছিল যে রাজভবনের রাজ্যপালের কেবিনে তাকে ডাকা হয়েছিল, সেই যে জায়গা এবং পিস রুমে কাজ করেন এই মহিলা, সেখানকার যে জায়গা, সমস্ত জায়গার কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই এনকোয়ারি টিম এবং পাশাপাশি যেটা দেখা যায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করে এবং তারপরেই যেটা দেখা যায় যেহেতু সেটা রাজভবন, সেই কারণের জন্য সেখান থেকে কিছু বাজেয়াপ্ত করে আনার আগে রাজভবনকে জানাতে হবে বা তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে তারা যাতে সেটা দেয়, যেহেতু রাজভবন, আরও একবার জানাচ্ছি। এবং সেই কারণের জন্যই গতকালকে যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, সেই সিসিটিভি ফুটেজই এবার চাওয়া হলো লালবাজারের তরফে রাজভবন থেকে, যে বিভিন্ন জায়গার যে সিসিটিভিগুলো তারা দেখেছেন গতকালকে, সেই সিসিটিভি ফুটেজগুলোকে চাওয়া হয়েছে সেখান থেকে। এবং পাশাপাশি গতকালকে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের মধ্যে আরও 4 জনকে ডেকে পাঠানো হয়েছে আজকে হেয়ার স্ট্রিট থানাতে, যেখানে এই স্পেশাল এনকোয়ারি টিম তারা জিজ্ঞাসাবাদ করবে। এবং যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে বা জানা যাচ্ছে সূত্র মারফত, যে এই 4 জনই হচ্ছে উইটনেস এবং সেই উইটনেসদেরকে ডেকেই জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই কারণের জন্য আজকে 4টের মধ্যে, যদিও ইতিমধ্যে ঘড়ির কাঁটা বলছে যে 4:30 ক্রস করে গিয়েছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এখনো অবধি সেই 4 জন উইটনেস যাদেরকে তলব করা হয়েছে হেয়ার স্ট্রিট থানাতে, স্পেশাল এনকোয়ারি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, সেই 4 জন উইটনেস রাজভবন থেকে কিন্তু এখনো হেয়ার স্ট্রিট থানায় এসে পৌঁছায়নি বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে যে এনকোয়ারি চলছে লালবাজারের তরফ থেকে গতকালকেও জানানো হয়েছে বা বারংবার যেটা জানানো হচ্ছে যে সাংবিধানিক প্রধান রাজ্যপাল, সেই কারণের জন্য তার আগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং বা এফআইআর করা সম্ভব নয়, সেই কারণের জন্যই কিন্তু মূলত এই এনকোয়ারি করা হচ্ছে যে কি ঘটেছিল। যে মহিলা তিনি যে কমপ্লেন দিয়েছেন এবং সেই কমপ্লেন কপিতে একদম স্পষ্টত উল্লেখ রয়েছে তাকে এই নিয়ে 2বার ডেকে পাঠানো হয়েছিল এবং তার সঙ্গে অশালীন আচরণ এবং তাকে টাচ করা, এই যে একাধিক গুরুতর অভিযোগ এনেছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই এনকোয়ারি এবং এনকোয়ারি করার জন্য সেই স্বার্থে যা যা প্রয়োজন সমস্তটাই লালবাজার করবে বলে এমনটাই কিন্তু জানানো হচ্ছে লালবাজারের তরফ থেকে। একদমই রিয়া, ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, রাজভবনের এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং তারাই এই অভিযোগ খতিয়ে দেখছে। অন্যদিকে রাজভবনের ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন দুর্গাপুর এবং বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আপনাদের আবারও জানিয়ে রাখি, রাজভবনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি এবং সে বিষয়ে কিন্তু এবার দিলীপ ঘোষ নিশানা করেছেন যে এ বিষয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, সব বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং সেখানে তিনি সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে। এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, পুরো চিত্রনাট্য তৈরি ছিল তৃণমূল ও সরকারের অপকীর্তির বিরুদ্ধে বললে এটাই হয়। তৃণমূল কথায় কথায় মহিলাদের কথা বলে এবং এখানেও তারা মহিলাদের ব্যবহার করেছে, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন তিনি শুনুন। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে, সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিচিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কী আছে। টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি, ওরা কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা।
মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। তো পুলিশ করবেই, কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালীতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অলোক চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। দিলীপ ঘোষ যে দল করেন সেই দলের সর্বোচ্চ নেতার নাম নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী যে কিনা কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রচারে গিয়ে এখানকার প্রার্থী প্রজ্জ্বল রেভান্না, যার বিরুদ্ধে ২৫০০-এর বেশি মহিলা অভিযোগ করেছিল, তাদের ধর্ষণ, নারী নির্যাতন, মলেস্টেশন, অ্যাবিউজ এবং সেই অবস্থায় তাদের ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল করবার, তারপর দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছে তাকে মোদী সরকার। তো স্বয়ং প্রধানমন্ত্রী, সর্বোচ্চ নেতা যদি রেপিস্টকে ভোট দিতে বলে, এখানে একজন মলেস্টারকে বাঁচানোর জন্য তিনি বক্তব্য দেবেন, এসে আর আসছে। এখানে তো সন্দেশখালী নিয়ে বড় বড় কথা বলবেন। গতকালকে মণিপুরের বর্ষপূর্তি ছিল, একবার মণিপুর শব্দটা উচ্চারণ করতে শুনেছেন? ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, এবার বসিরহাট আদালতে সিবিআই এর আধিকারিকরা, এবং যেমনটা জানা যাচ্ছে সিবিআই এর যে পোর্টাল খোলা হয়েছিল সেই পোর্টালে একটি মহিলার ধর্ষণের অভিযোগ সামনে এসেছে এবং তার পরবর্তী সেই মহিলার গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয় তাকে। সন্দেশখালীর এই ঘটনা 1 বছর আগের, এমনটাই দাবি করছেন সিবিআই আধিকারিকরা। বসিরহাট আদালতে সিবিআই আধিকারিকরা, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে? দেখো, ইতিমধ্যে সন্দেশখালীর তদন্তভার সিবিআই নেওয়ার পর থেকে একাধিক অভিযোগ হচ্ছিল, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তার মধ্যে যেটা অভিযোগ, 1 বছর আগে সন্দেশখালী এক নির্যাতিতা মহিলা, তাকে ধর্ষণ করা হয়েছে। ঠিক সিবিআই সূত্রে যেটুকু খবর, তার বেশি তারা সেই খবর জানতে পারা যাচ্ছে না। তার ইতিমধ্যে তার এই অভিযোগ দায়ের করেছিল সিবিআই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অভিযোগের ভিত্তিতে সেই মহিলাকে, অর্থাৎ নির্যাতিতা মহিলাকে আজকে বরিশাল মহকুমা আদালতে আনে 164, অর্থাৎ জবানবন্দি নেওয়া হয় বিচার ম্যাজিস্ট্রেটের কাছে। সব মিলিয়ে এই মহিলা কবে কিংবা ধর্ষণ কত তারিখ হয়েছিল এবং কতদিন আগে, এটা কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না। সিবিআই সূত্রে যেগুলো জানা গেছে যে এক মহিলা শুধু তার সে অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে তার আজকে জবানবন্দি হচ্ছে বরিশাল মহকুমা আদালতে বিচারকের কাছে। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায় সঞ্জিত। আপনাদের আবারও জানিয়ে রাখি, বসিরহাট আদালতে সিবিআই আধিকারিকরা সিবিআই পোর্টালে এক মহিলার ধর্ষণের অভিযোগ, মহিলার গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয়। সন্দেশখালীর এই ঘটনা 1 বছর আগের, এমনটাই জানা গেছে সিবিআই সূত্রে। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।